এর আগে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম বিন্দু রেখা, সরলরেখা, বক্ররেখা, তল, সমতল, লম্ব, কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, ক্ষেত্র, ত্রিভুজ ইত্যাদি নিয়ে, তাই তো? তো সর্বশেষ আলোচনা ছিল বৃত্ত এবং বৃত্তচাপ যা। তবে আজকের আলোচনাটা হবে জরিপ সংক্রান্ত সংজ্ঞা নিয়ে। এই জরিপ বিদ্যা কি আমরা কি জানি কেউ? জরিপ বিদ্যা, জরিপ বিদ্যা হচ্ছে যে বিদ্যার সাহায্যে কতগুলো নির্ধারিত বিন্দু ও রেখা হইতে পৃথিবীর উপস্থিত বিভিন্ন বস্তুর পারস্পরিক সম্পর্ক আপেক্ষিক স্থান নির্ণয় করা যায় তাকে জরিপবিদ্যা বলে। আপেক্ষিক স্থান নির্ণয় করা যায় তাকে জরিপবিদ্যা বলে। আবার আরেকবার বলি, এই জরিপবিদ্যা কাকে বলে? যে বিদ্যার সাহায্যে কতগুলো নির্ধারিত বিন্দু ও রেখা হইতে, এই কথাটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যে বিদ্যার সাহায্যে কতগুলো নির্ধারিত বিন্দু ও রেখা হইতে পৃথিবীর উপরিস্থিত বিভিন্ন বস্তুর পরস্পরের আপেক্ষিক স্থান নির্ণয় করা যায় তাকে জরিপবিদ্যা বলে। তাহলে জরিপবিদ্যার আবশ্যিকতা কি? আমরা জরিপবিদ্যা জানলাম, তাহলে জরিপবিদ্যাটার আবশ্যিকতা তো জানা লাগবে। জরিপের আবশ্যকতা ভূমি বন্টনের জন্য বা ভূমি বন্টনের ব্যবস্থার জন্যই আছে জরিপের। আসুন, বসেন, এখানে বসেন। জরিপের হলো, এবার আছে জরিপের আবশ্যকতা। জরিপের আবশ্যকতা প্রথমে আলোচনা করেছিলাম কি জরিপ বিদ্যা। জরিপ বিদ্যা কি বলতে পারেন? ও আচ্ছা, তাহলে লেখেন যে বিদ্যার সাহায্যে কতকগুলো, লেখেন যে বিদ্যার সাহায্যে কতকগুলো নির্ধারিত বিন্দু ও রেখা হইতে দ্রুত করেন। এই জরিপ বিদ্যাটা লেখেন আগে, জরিপ বিদ্যা। যে বিদ্যার সাহায্যে, লিখছেন কতকগুলো নির্ধারিত বিন্দু ও রেখা হইতে, কতকগুলো নির্ধারিত বিন্দু ও রেখা হইতে, হয়েছে পৃথিবীর উপরিস্থিত পৃথিবীর উপরিস্থিত বিভিন্ন বস্তুর পৃথিবীর উপরিস্থিত বিভিন্ন বস্তুর, লিখছেন পরস্পরের আপেক্ষিক স্থান নির্ণয় করাকে বস্তুর পরস্পরের আপেক্ষিক স্থান, লিখছেন নির্ণয় করা যায় তাকে জরিপবিদ্যা বলে। হয়েছে? আচ্ছা, নিচে লেখেন জরিপের আবশ্যকতা। কেন জরিপ করতে হয়? জরিপের প্রয়োজন না হলে তো মানুষ জরিপ করে না, তাই না?
তাহলে জরিপের আবশ্যকতাটা কি? এই আবশ্যকতাটা অবশ্যই জানতে হবে। জরিপের আবশ্যকতা ভূমি বন্টনের জন্য বা ভূমি বন্টন ব্যবস্থার জন্যই, ভূমি বন্টন ব্যবস্থার জন্যই জরিপের প্রয়োজন। ভূমি বন্টন ব্যবস্থার জন্যই, ভূমি বন্টন ব্যবস্থার জন্যই জরিপের প্রয়োজন। জরিপের দ্বারা আমরা জায়গা জমি, দ্রুত লেখেন, লিখছেন? তাহলে জরিপের দ্বারাই আমরা, লেখেন ওর পরে লেখেন, জরিপের দ্বারাই আমরা কি লিখছেন? জরিপের দ্বারাই আমরা, হ্যাঁ, জরিপের দ্বারাই আমরা জমি ভাগ বাটোয়ারা করিয়া লই, জায়গা জমি ভাগ বাটোয়ারা করিয়া লই। হয়েছে? হ্যাঁ, কেমন আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, এছাড়া জরিপের দ্বারাই জমির আইল খোঁটা বা বাউন্ডারি সীমানা নির্ধারণ করিও আমরা অনেক প্রয়োজন, আমাদের এই জন্য প্রয়োজন আছে, তাই না? তাহলে মূল লাইনটা কি? জরিপের আবশ্যকতার মূল লাইনটা, প্রথম লাইনটাই কিন্তু মূল, আর পরের গুলো হচ্ছে তার বর্ণনা। এবার জরিপের জন্য যে স্টেশন কোথায় দিবেন? স্টেশন মধ্যাহ্ন সাইডে দিতে পারেন, মধ্যাহ্ন সাইডে আসবেন। কেন মধ্যাহ্ন হবে না জানেন? স্টেশন মধ্যাহ্ন 6টা একর তালবস্য দন্তন দেওয়া, মধ্যাহ্ন 6টা একর তালবস্য মধ্যাহ্ন দন্তান্ন। এবার কোন বিদেশি শব্দে এই মধ্যাংশ হয় না। স্টেশন বিদেশি শব্দ না, ইংরেজি শব্দ। স্টেশন মাস্টার। ভাই আপনি ভিডিওটা অফ করেন, ভিডিও অফ করেন। ক্লিয়ার? তাহলে স্টেশন মাস্টার লিখি কি হবে? ময়কা দন্তের 6টা আকার দেই না, এখানে কি আমরা মধ্যাংশ দেই? দন্তস্ব। তাহলে বিদেশি শব্দ বা ইংরেজি শব্দে কখনো মধ্যাংশ হয় না। তাহলে স্টেশনটা কি? স্টেশন খুব গুরুত্বপূর্ণ জিনিস জরিপের জন্য, বোঝা গেছে? জরিপের জন্য স্টেশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জরিপ করিবার সময় এক বিন্দু হইতে অন্য বিন্দু পর্যন্ত যে সরলরেখা পরিমাপ করা যায়, এক বিন্দু হইতে অন্য বিন্দু পর্যন্ত যে সরলরেখা পরিমাপ করা হয় বা যায়, জরিপ করিবার সময় এক বিন্দু হইতে অন্য বিন্দু পর্যন্ত যে সকল রেখা পরিমাপ করা যায় সেই রেখাগুলিকেই স্টেশন এবং সেই বিন্দুগুলিকে স্টেশন বলে। বোঝা গেছে? তাহলে এখানে এটা কি? বিন্দু। বিন্দুকেই আমরা কি বলবো? স্টেশন। তাহলে এক বিন্দু হতে অন্য বিন্দুর সাথে, হ্যাঁ। তাহলে জরিপ করিবার সময় লেখেন স্টেশন কাকে বলে? জরিপ করার সময় এক বিন্দু হইতে অন্য বিন্দু পর্যন্ত, জরিপ করিবার সময় এক বিন্দু হতে অন্য বিন্দু পর্যন্ত যে সকল রেখা পরিমাপ করা যায়
এক বিন্দু হতে অন্য বিন্দু পর্যন্ত, ঠিক আছে? এক বিন্দু হতে অন্য বিন্দু পর্যন্ত যে সকল রেখা পরিমাপ করা যায় সেই রেখাগুলিকে স্টেশন বলে। সেই রেখাগুলিকে সেই রেখাগুলিকে স্টেশন এবং সেই বিন্দুগুলিকে স্টেশন বলে। এখানে বিন্দু আছে না, সেই বিন্দুগুলিকে কি বলে? স্টেশন বলে। এটা ঠিক আছে, দেখবে যে স্টেশনটা এবারে যে অনলাইন ক্লাসটা এটা আমার বাসায় দিলে খুব ভালো। আপনাদের সুবিধা অনুযায়ী। তাহলে এবার দূরত্বটা কি? আমরা এটা কি দেখলাম স্টেশন, তাই তো? এবার আছে দূরত্ব। বললাম যে দূরত্ব কি? দূরত্ব এক বিন্দু থেকে অন্য বিন্দু। দূরত্ব কি সহজ ভাষা বলেন? দূরত্ব এক স্থান থেকে অন্য স্থানে। সেটা কিসের থেকে? এক স্থান থেকে অন্য স্থানে, মানে এই একটা স্থানে রেখে, তাই তো? তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যে এই 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 যে ফাঁকাটা, এটা হচ্ছে দূরত্ব, তাই তো? কিন্তু জরিপের ক্ষেত্রে দূরত্বটা কি বলবো আমরা? দূরত্ব বলিতে শিকলের রেখা হইতে কোনো বস্তু কত দূরে আছে। আমরা যে শিকল রেখা আঁকিছি না, শিকল রেখা হইতে কোনো বস্তু কত দূরে আছে, শিকল রেখা হইতে কোনো বস্তু কত দূরে আছে, এটা কিন্তু জরিপের সংজ্ঞা। আর যখন পদার্থবিজ্ঞানে যাব তখন দূরত্ব সংজ্ঞা আলাদা। তাহলে জরিপ করিবার সময় এক বিন্দু হইতে দূরত্ব বলতে কি বলে, শিকল রেখা হইতে কোনো বস্তুর দূরত্ব কি, কোনো বস্তু কত দূরে আছে, শিকল রেখা হইতে কোনো বস্তু কত দূরে আছে। লেখেন, শিকল রেখা হইতে কোনো বস্তু কত দূরে আছে। প্রথমে লিখেছেন দূরত্ব বলতে, হ্যাঁ, দূরত্ব বলছিলাম। দূরত্ব বলতে শিকল রেখা হইতে কোনো বস্তু কত দূরে আছে তাকে বোঝায়। শিকল রেখা হইতে কোনো বস্তু কত দূরে আছে তাকে বোঝায় দূরত্বটা। দূরত্ব কত প্রকার? দূরত্ব তাকে দূরত্ব বলে। দূরত্ব কত প্রকার জানেন? হ্যাঁ, ওটা তো একই ইয়ে বলে, দূরত্ব বলে। দূরত্ব কত প্রকার? দূরত্ব দুই প্রকার। এক, লম্বিক দূরত্ব। লিখেছেন? এক আছে লম্বিক দূরত্ব, দুই তির্যক দূরত্ব। তির্যক দূরত্ব, দূরত্ব দুই প্রকার। এক লম্বিক দূরত্ব, দুই তির্যক দূরত্ব।
লম্বিক দূরত্ব কি? লম্বিক দূরত্বটা কি? এটা কি শিকল রেখা না? শিকল রেখা হইতে যদি লম্বভাবে কোনো বস্তুর দূরত্ব মাপা হয়, শিকল রেখা হইতে কোনো বস্তু যদি লম্বভাবে মাপা হয় তাকে সেটা কিভাবে? লম্বিক দূরত্ব। আর শিকল রেখা হইতে যদি এরকম তির্যক ভাবে মাপা হয় তাহলে সেটা আছে তির্যক দূরত্ব। এখান থেকে এটা হচ্ছে শিকল রেখা, আমি একটা নাম দিয়ে দিলাম এ বি, আর এখানে দিলাম সি ডি, এখানে ই। তাহলে এ বি একটা শিকল রেখা, এ বি রেখার উপরে ডি একটা নির্দিষ্ট বিন্দু, এই ডি বিন্দু থেকে সি বিন্দুতে লম্বিক দূরত্ব অঙ্কন করা হয়েছে, আর ডি বিন্দু থেকে ই বিন্দুতে তির্যক দূরত্ব। ঠিক আছে, আর কোনো সমস্যা? তাহলে দূরত্ব কত প্রকার? দুই প্রকার। একটা আছে লম্বিক দূরত্ব, একটা আছে তির্যক দূরত্ব। তো লম্বিক দূরত্বটা কি? এটা আমরা রেখা বলবো না, শিকল রেখা বলবো। আমাদের দৈর্ঘ্য সময় সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা যেটা আমরা রেখা বলবো সেটাকে আমরা কি বলবো? শিকল রেখা। আমরা শুধু রেখা বললে তখন জ্যামিতিক আকারে চলে আসবে, তাই না? আর জরিপের ক্ষেত্রে আমরা এই রেখাকে কি বলবো? শিকল রেখা। তাহলে শিকল রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা লম্বভাবে কোনো বস্তু দূরত্ব মাপি তাহলে সেটা আছে লম্বিক দূরত্ব। আর শিকল রেখার নির্দিষ্ট বিন্দু থেকে যদি তির্যক ভাবে বোঝা গেছে, এভাবেও হতে পারে, কিন্তু এভাবেও কিন্তু হতে পারে। ক্লিয়ার? আবার এখান থেকে এদিকে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এই এই তির্যক ভাবে কথাটা যখন আইছে, এই তির্যক রেখা তির্যক দূরত্ব কি? তির্যক দূরত্বটা আইছে টেরা রেখা। টেরা রেখা বোঝা গেছে? টেরা টেরা মানে বেঁকা। এখান থেকে এইটা তো 90 ডিগ্রি, তাই না? এখানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি তো হলো লম্বিক দূরত্ব। লম্বিক দূরত্ব এই 90 ডিগ্রি ভিন্ন রেখাকে কি বলবো আমরা? তির্যক। 90 ডিগ্রি বাদে যে রেখাগুলো আছে সেই রেখাগুলোকে আমরা কি বলবো? তির্যক। এখানে আছে টেরা, টেরা কথাটা উচ্চারণ করেছি, টেরা রেখা। যেমন নির্দিষ্ট বিন্দু থেকে টেরা রেখাকে আমরা তির্যক রেখা বলি, এক কথায়। কিন্তু আমরা বইয়ের ভাষায় আমরা যদি বইতে লেখা টেরা, আমরা টেরা শব্দটা বাদ দিয়ে যদি বলি যে 90 ডিগ্রি ভিন্ন যে রেখাগুলো আছে সেটাকে আমরা তির্যক রেখা বলি, হবে কিন্তু। ঠিক আছে? তাহলে আজকে কি আলোচনা হলো? জরিপবিদ্যা, জরিপবিদ্যার আবশ্যিকতা, স্টেশন, দূরত্ব। এবার হ্যাঁ, না, স্টেশনটা আলাদা জিনিস। স্টেশনের দূরত্ব না, স্টেশন আলাদা আর দূরত্ব আলাদা। আমাদের স্টেশন কি বলেছিলাম? এক বিন্দু থেকে অন্য বিন্দুর দূরত্বকে স্টেশন বলে। ঠিক আছে, তাহলে এবার আছে দূরত্ব সীমা। আমরা এর আগে কি শিখেছি? দূরত্ব। এবার দূরত্ব সীমাটা কত? দূরত্ব সীমা। দূরত্ব সীমাটা কি? একটা নির্দিষ্ট দূরত্বের সীমা। সীমা। দূরত্ব সাধারণত লম্বভাবে নেওয়া হয়। দূরত্ব সাধারণত কিভাবে নেওয়া হয়? লম্বভাবে। লম্বভাবে না, লম্বভাবে। দূরত্ব সাধারণত, আমি আপনাদের বলি, এইটা হচ্ছে লম্ব, আর এইখান থেকে এইটা হচ্ছে লম্বা।
লম্ব আর লম্বা, তাহলে দূরত্ব কিভাবে নেওয়া হয়? লম্বা। লম্বা ভাবে নেওয়া হয়, লম্ব ভাবে না। ভাষা কিন্তু দুটো সেন্স। লম্ব কি, লম্ব হচ্ছে 90 ডিগ্রি, আর আর লম্বাটা হচ্ছে সবসময় এদিকে। ক্লিয়ার? তাহলে লম্ব কি আর লম্বা কি বোঝা গেছে? তাহলে দূরত্ব সবসময় কিভাবে নেওয়া হয়? লম্বা। লম্ব ভাবে নেওয়া হয়। বিশেষ কারণ ব্যতীত তির্যক দূরত্ব নেওয়া হয় না, বিশেষ কারণ ব্যতীত। যদি কোনো বিশেষ কারণ না হয় তাহলে তির্যক দূরত্বটা নেওয়া হয় না। লম্বিক দূরত্ব 50 ফুট বা 60 ফুটের বেশি হওয়া উচিত নয়। লম্বিক দূরত্ব 50 থেকে 60 50 ফুট বা 60 ফুটের বেশি হওয়া উচিত না। উচিত নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে 66 ফুট বা 1 শিকল পর্যন্ত নেওয়া যাইতে পারে। তাহলে দূরত্ব সময়টা কি? দূরত্ব সময় লম্বা থেকে মানে দূরত্ব সবসময় লম্ব ভাবে নেওয়া হয়, লম্বা ভাবে নেওয়া বিশেষ কারণ ব্যতীত তির্যক নেওয়ার দরকার হয় না। লম্বিক দূরত্ব 50 ফুট বা 60 ফুটের মধ্যে হয়, কিন্তু আহ, আহ, যদি বিশেষ কোনো ক্ষেত্রে 66 ফুট পর্যন্ত বা 1 শিকল পর্যন্ত। হয়। আমরা জানি তো 66 ফুট সমান কি? 66 ফুট সমান কি? 66 ফুট সমান 100 লিং। তাহলে আমার সর্বোচ্চ লম্বিক দূরত্ব কত নেব? অ্যাকচুয়ালি 100 লিং বা 70 ফুট। 66 ফুট। আর অধিকাংশ 50 ফুট বা 60 ফুট। 60 ফুট হলে ভালো হয়। লম্বিকের দূরত্ব এর দূরত্ব সীমা কত? সর্বোচ্চ। সর্বোচ্চ 70 ফুট। হ্যাঁ। 100 লিং। হুম। লম্বিক দূরত্ব কোনো ক্রমেই 100 ফুটের বেশি নেওয়া যাইতে পারে না। লম্বিক দূরত্ব কোনো ক্রমেই আমরা সাধারণত কত পর্যন্ত বলতে পারিছি? 66 ফুট। 60। কিন্তু কোনো ক্রমেই 100 ফুটের বেশি হয়। হবে না। এই দূরত্ব সীমাটা কি, কখনো 100 ফুটের বেশি নেওয়া হবে না। নেওয়া হবে না। স্যার এটা কি ফিট লম্বিক স্কেলের দূরত্ব কথা বলতে বলতেছেন? 100 ফুটের বেশি নেওয়া হবে না স্যার? স্যার এটা কি ফিট লম্বিক স্কেলের দূরত্ব কথা কখনো বলতেছেন? 100 ফুটের বেশি নেওয়া হবে না। নেওয়া হবে না। 100 ফুটের বেশি নিলেই কিন্তু ভুল হয়ে যাবে। স্যার এটা কি ফিট স্কেলের কথা বলতেছেন? স্যার এই যে লম্বিক দূরত্ব 100 ফিটের বেশি নেওয়া যায় না, এটা কি ফিট স্কেলের কথা বলতেছেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি 100 স্যার ফুটের বেশি হয় তখন কি হবে? 100 ফুটের বেশি হলে তখন তির্যক দূরত্ব নেওয়া হইতে পারে। যদি 100 ফুটের বেশি হয়, সীমারেখার বাইরে গেলে, সীমারেখা কত? 100 ফুট সর্বোচ্চ। মানে 100 ফুটের বেশি হবে না। মানে আমরা তো 50, 60, 70 পর্যন্ত লিগাল, আর এইটা হচ্ছে সর্বোচ্চ লেভেল পর্যন্ত। এবার এর বাইরে গেলে তখন আমরা কি কি নেব? তির্যক। আবার দূরত্বকে আমরা দুই প্রকার করেছি, যুক্ত আর বিযুক্ত। যুক্ত আর বিযুক্ত। এবার শিকল রেখার সহিত লম্বভাবে অফসেট টানিবার কয়েকটা নিয়ম। শিকল রেখার সহিত আমরা শিকল রেখা কিভাবে আঁকছিলাম? এটা শিকল রেখা। এই শিকল রেখার সহিত লম্বভাবে অফসেট টানিবার কয়েকটা নিয়ম। লম্বভাবে অফসেট টানিবার কয়েকটা নিয়ম।
আমরা কি পিথাগোরাসের উপপাদ্য জানি? জানি না। পিথাগোরাসের উপপাদ্য এখানে ডট ডট করে আমি এখানে ডট করব। এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এর একটা সূত্র আছে না, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, আমরা এটাকে যদি আমরা 5 ধরি, না এটা 4 ধরলাম, 4 ফুট। এটাকে আমরা 3 ফুট ধরলাম, তাহলে এটা কত হবে? এইটা যদি 4 ফুট ধরি আর এটা যদি 3 ফুট ধরি, তাহলে 4 ফুট ভূমি, 4 ফুট, 4 এর হলো স্কয়ার, লম্ব 3 ফুট, 3 এর হলো স্কয়ার, 4 4 কত? 16, 3 3 9, 16 9 কত? 25। তাহলে অতিভুজ কত হবে? 25। না না, এখানে স্কয়ার আছে না, তাহলে অতিভুজ সমান, দেখা যাচ্ছে জি স্যার, অতিভুজটা দেখা কি যাচ্ছে। আছে? 25 এর রুট, 25 এর রুট করলে কত হয়? 25 এর রুট করলে হয় স্যার 5, 5 হবে। 5 5 কত? 5 স্যার, 5 5 25। কত হয়? 5। তাহলে অতিভুজ কত? 5। বোঝা গেছে? তাহলে শিকল রেখার উপরে লম্ব আঁকার এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে অপটিক্যাল স্কয়ার দিয়ে। অপটিক্যাল স্কয়ার কি? অপটিক্যাল স্কয়ার কি? এই দিক থেকে এখানে একটা ফেলার আছে, ঠিক আছে? এটা ফেলাক মারা, এইখান থেকে যদি একটা আয়না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই আয়নাটা কত ডিগ্রি? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে যদি আমি তাকাই, তাহলে এখান থেকে কোন দিকে যাবে? উপরে। এখানে দেখতে পাচ্ছেন না, এই ফ্ল্যাগটা আমি এখানে একটা স্মোক লাগাই দিলাম, আয়নার এখানে একটা কি আঁকলাম, এটা চোখ। এখান থেকে যখন দেখবো এইটা এইটা আর এইটা একই সরলরেখা দেখা যাবে, শুধু এইটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আয়নাটা। আয়না মানে কি? দর্পণ। ঠিক আছে, তাহলে এটা এটা কি হলো? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আমার কথা কি বোঝা গেছে? তাহলে লম্বিক দূরত্ব আগে কোন ভাবে আঁকাইছি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর এটা এটা কি? অপটিক্যাল স্কয়ারের সাহায্যে। তাহলে লম্বিক দূরত্ব কিন্তু এই দুই ভাবে আঁকালাম, ঠিক আছে? এবার বইয়ের ভাষাটা আমরা একটু দেখে নিই। সমকোণ বা অপটিক্যাল স্কয়ার দ্বারা, সমকোণ বা অপটিক্যাল স্কয়ার দ্বারা সমকোণ কাকে বলে? তিনটি কোণের সমান থাকে সমান। না 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 না, তিনটি কোণই সমান থাকে সমকোণ বলে?
90 ডিগ্রি সমান, 90 ডিগ্রির কোণকে 100 কোণ বলে। হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি কোণকে 100 কোণ সমকোণ। বলে। তাহলে তিনটি কোণ সমান সেটা কি? 90 ডিগ্রি। 3 কোণ সমান 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের তিনটি কোণ কি সমান হয় না? সমবাহু ত্রিভুজের তিনটি কোণ সমান হয়, তাছাড়া অন্য জায়গায় সমান হয় না। সমবাহু ত্রিভুজের বাহু তিনটা সমান হওয়া আচ্ছা। লাগবে, তখন তিনটি কোণ সমান হবে। আর সমকোণটা কি? 90 ডিগ্রি সমান কোণকে আমরা সমকোণ বলি। তাহলে আমরা সমকোণ কত ভাবে কাটতে পারি? আমরা অতিভুজ, আমি আবারও বলি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভাবে আমরা সমকোণ তৈরি করতে পারি। মানে 3 4 5, ওর অনুপাত কি ছিল? 3 4 3:4:5, 5 5 3:4:5। এটা কি? সমকোণের অনুপাত। মানে আমাদের আমাদের এইটার এইটার হোল স্কয়ার সমান কি হয়েছিল? এইটা পাইছিলাম না? হ্যাঁ। এই দুটো মিলে আমরা কি পাইছিলাম? এইটা পাইছিলাম। 5 পাইছি। ক্লিয়ার? তাহলে অনুপাত কত? 3:4:5। 5 মানে একটা বাহু 3 ফুট হলে একটা বাহু 4 ফুট হবে, আর একটা বাহু 5 ফুট হবে। তাহলে একটা বাহু যদি 30 ফুট হয়, আর একটা বাহু 40 এবং একটা বাহু 50, একই সিস্টেমে লেখেন। অপটিক্যাল স্কয়ার দ্বারা যেভাবে পাই, চেইন লাইনের পার্শ্বে কোনো বস্তু চেইনের উপর কোথায় সমকোণ করিয়া আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু, এটা লেখেন। চেইন লাইনের উপর বা চেইন লাইনের পার্শ্বে, চেইন লাইনের পার্শ্বে কোনো বস্তু চেইন লাইনের পাশে কোনো বস্তু চেইনের উপর কোথায় সমকোণে আছে। চেইন লাইনের কি লিখছেন? চেইন লাইনের উপর কোনো বাহু বস্তু, বাহু না। কোনো বস্তু চেইন লাইনের পার্শ্বে, পার্শ্বে কথাটা লিখছেন। চেইন লাইনের পার্শ্বে কোনো বস্তু চেইনের উপর চেইনের উপর কোথায় সমকোণ করিয়া আছে। কোথায় সমকোণ করিয়া আছে লিখছেন। তা নির্ণয় করার জন্য তাহা নির্ণয় করার জন্য যন্ত্রটি, যন্ত্র কি? অপটিক্যাল স্কয়ার। যন্ত্রটি হাতে লইয়া যন্ত্রটি হাতে লইয়া উহার ভিতর দিয়া দেখিয়া যন্ত্রটি হাতে লইয়া উহার ভিতর দেখিয়া চেইন লাইনের উপর দিয়া আগে বা পিছে হাঁটিতে থাকুন। এটা চেইন লাইন, ঠিক আছে। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার জন্য আমরা এই এই অপটিক্যাল স্কয়ার হাতে নিয়ে এই বরাবর হাঁটতে থাকবো। হাঁটতে 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 দেখবো যে আমার এইখানে এসে এইটা এবং এইটা একই সরলরেখায় দেখা যাবে। কথা বোঝা গেছে? এই বরাবর হাঁটতে থাকলে হাঁটতে 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 এইটা এবং এইটা আমার একই সরলরেখায় দেখা যাবে। যখন যখন একই জায়গায় দেখা যাবে, সেই বিন্দুকে আমরা, সেই বিন্দু কিন্তু বিন্দু মানে একটা নির্দিষ্ট জায়গা, ঠিক আছে। সেই বিন্দুকে কি বলবো? কি হবে? শিকল রেখা হইতে লম্বভাবে সে তীর্যক দূরত্ব, সেটা হবে লম্বভাবে যে দূরত্বটা। হাঁটিতে হাঁটিতে যখন দেখা যাবে বস্তুটি উভয় পাশে, যখন দেখা যাইবে যে বস্তুটি চেইন লাইনের উপর আসিয়া অবস্থান করিতেছে, যখন দেখা যাবে যে বস্তুটি এই এই যে বস্তু, এই বস্তু চেইন লাইনের উপর অবস্থান করিতেছে, তখনই বুঝিতে হবে উহা সেই বিন্দুতে চেইন লাইনের উপর সমকোণ করিয়া লইয়াছে। এইটা ঠিক আছে।
যদি আমরা লম্ব কথাটা উচ্চারণ করি, লম্ব কথাটা যদি উচ্চারণ করি তাহলে আমাদের মাথায় যেন এটা থাকে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর যদি এটা কোনো একটু কোনো ক্লিয়ারলি বোঝেন, মানে আমাদের বলেন, অবশ্যই বুঝতে মাথায় পারিনি স্যার। 90 ডিগ্রি হওয়া লাগবে। স্যার এটা একটু ক্লিয়ারলি বলেন, বুঝতে পারিনি স্যার। বলেন। ক্লিয়ারলি একটু বলেন, মানে বুঝতে পারিনি স্যার। আমরা মনে করেন এই একটা শিকল রেখা, এই শিকল রেখা হতে এই এই যে একটা বিন্দু আছে, এই বিন্দুর উপরে লম্ব তৈরি করতে হবে। তো এই বিন্দুর উপরে যদি লম্ব তৈরি করি, লম্বটা কখন হবে? 90 ডিগ্রি না হলে তো লম্ব হবে না। জি স্যার। এখানে 90 ডিগ্রি কোন কোন হচ্ছে না, দুই পাশে 90 ডিগ্রি। 100 সমান তো 180 ডিগ্রি। দুই সমকোণ সমান 180 ডিগ্রি। তাহলে 100 কোণ যদি 180 ডিগ্রি হয়, এর এর মাঝখান দিয়ে যদি আমরা ভাগ করি, সমান ভাগ করি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। জি স্যার। বোঝা যায়নি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর যদি আমরা বৃত্ত আকারে দেখাই, লম্বটা সবচেয়ে কি, সবসময় কি মনে রাখতে হবে? এই রেখা ভিন্ন, এই এই যেটা রেখা আছে না, এই রেখা ভিন্ন। আমি যেখানে যাই না কেন, সেটা বেশি হবে না কম হবে? তাহলে কোনো বস্তু হতে শিকল রেখার উপর সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে লম্ব। কোনো বস্তু হতে শিকল রেখার উপর সর্বনিম্ন দূরত্বটাই হলো কি? লম্ব। যে দূরত্ব এছাড়া এখানে বেশি যাচ্ছে, তাহলে সেটা লম্ব না। এখানে বেশি যাচ্ছে, সেটা লম্ব না। এখানে বেশি আছে, এখানে বেশি আছে। এই যে চারটি বিন্দু দিছি, এই এ, বি, সি, ডি, ই, তাহলে এ বিন্দুটাই হচ্ছে লম্ব, সর্বনিম্ন দূরত্ব। এর থেকে কম দূরত্ব আর একটাও নেই, তাই না? তাহলে লম্ব সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? আছে? এবার চেইন ও ফিতা দ্বারা কি হয়? চেইনের সহিত যে 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 বস্তুটির লম্বিক দূরত্ব নির্ণয় করিতে হইবে, ফিতাটির এক প্রান্ত বস্তুটির সহিত ধরিয়া ফিতাটি খুলিয়া চেইন পর্যন্ত সম্প্রসারিত করুন। তারপর ফিতাটি ধরিয়া সামনে বা পিছনে আগাইয়া পিছাইয়া দেখুন কোন বিন্দুতে ওই চেইনটি স্পর্শ করে। যে বিন্দুটি স্পর্শ করে সেই বিন্দুকেই চেইন বস্তুটির সহিত লম্ব করিয়া আছে। একই কথা। ওরা কি বলিছে? একটা রেখা, এইখানে ফিতা ধরতে বলিছে। ফিতা ধরে সে ফিতাটা এইভাবে এইভাবে ঘোরাতে বলিছে। যেখানে স্পর্শ করবে, ওই ফিতাটা যেখানে স্পর্শ করবে সেটা হচ্ছে লম্ব। তাহলে এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে কার কার? লম্ব কিন্তু দণ্ড দ্বারাও করা যায়। লম্বকে আগে কি বলেছি? একটা আছে অপটিক্যাল স্কেল দ্বারা, একটা আছে ফিতা দ্বারা, একটা কি বললাম? হ্যাঁ, দণ্ড দ্বারা। আর দণ্ড দ্বারা কিভাবে করব? স্যার এগুলা কি গানটার দ্বারা পরিমাপ করা যায়? হ্যাঁ, হ্যাঁ, স্যার এগুলা কি গানটার দ্বারা পরিমাপ করা যায়? গানটার দ্বারা কি উভয় পরিমাপ করা যাবে? গানটার দ্বারা পরিমাপ করা যাবে, না কিন্তু সব ভুল ফিট হবে। স্কেল দিয়ে পরিমাপ করা যাবে? আপনি যখন গানটার দিয়ে পরিমাপ না করতে সব কি যাবেন তাহলে তখন ফিট স্কেল দিয়ে পরিমাপ করতে হবে? আপনার ডিগ্রি ডিগ্রি পরিমাপ করতে হবে, ডিগ্রি। এই ডিগ্রি জানা লাগবে। যদি আপনি ডিগ্রি জানেন তাহলে আপনার লম্ব দূরত্ব বা তীর্য দূরত্ব যে কোনো রেখা আপনি তৈরি করতে পারবেন। আমাদের পরবর্তী অধ্যায়ে যে আলোচনা হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংযুক্ত রেখা বা জরিপলিপি। সংযুক্ত রেখা বা জরিপলিপি। সংযুক্ত রেখা
আর জরিপ লিপি। সংযুক্ত রেখা বা জরিপ। বা না, দুটোই। সংযুক্ত রেখা আর জরিপ লিপি, এটা জানতে হবে কিন্তু। আজকে যে ক্লাস, আজকের ক্লাসে যে আলোচনা করলাম আর গত ক্লাসে যেটা আলোচনা করেছি, এই দুটো যদি জানা না থাকে তাহলে জরিপের কাজে কিছুই শেখা যাবে না, কিছুই শেখা যাবে না। আপনারা যদি কোনো ক্লাস অফ থাকে আপনাদের, তাহলে পরবর্তী পূর্ববর্তী ক্লাসে যে আলোচনা হয়েছে সেগুলো দেখে নেবেন। তাহলে রানিং যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো জানতে সুবিধা হবে। তাহলে আজকের এই পর্যন্তই। খোদা হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ওই বইটার কথা বলতেছিলাম, বইটা যদি একটু বলতেন, বইটা কোন বইটা কিনবো স্যার এই সালের বই জন্য? তো আপনাদের পরীক্ষার জন্য যে বইটা ব্যবহার করা হয় সেটা, তার কোড নাম্বার জন্য কত? কোড নাম্বার আছে 48। আমি শিব 48 কোড নাম্বারের বইটা ওঠাবেন। ওটা পরীক্ষার জন্য আপনাদের লাগবে। আর বিভিন্ন রকম বই আছে, যতগুলো বই আপনার পড়তে ইচ্ছা হবে আপনি পড়বেন। আমার কাছে 15-20টা বই আছে। যদি আপনাদের পড়ার ইচ্ছা থাকে তাহলে আমি নাম বলে দেবো কোনো এক সময়। যেটা আমাদের পরীক্ষার জন্য এবং সর্বক্ষেত্রে আপনার ক্লাসে কাজে লাগবে এটার কথা বলতেছি স্যার। ঠিক আছে, একদিন ক্লাসে আসেন, আলোচনা করে দিবেন। ঠিক আছে। স্যার আমরা আগের অনেক আগের